হচ্ছে, কত সেফ বলুন তো কামিটা। একজন এদিকে দেখালে আরেকজন ওটা দেখিয়ে দেয়। জানি না দুজনের লটা সিভিল আর হতে পারে অন্য কোনো ল নিয়ে ওরা কাজ করে, কিন্তু আমি জানি ওনারা কেন আজকে এই মঞ্চে এসছেন। বহু মানুষ ওনার বাড়ি ভিড় করে, কারণ লটাও যেরকম মেডিকেলটা যেরকম দরকার, লটাও খুব দরকার হয়ে পড়ে। মাঝে মাঝেই গাড়ি চালালে পুলিশের হেফাজতে পড়তে হয়, মাঝে মাঝেই কিছু না কিছু মানুষ আইনের জালে আটকে যায়, তখন রেস্কিউ করার জন্য এনাদের বাড়ি গেটে একটু ভিড় জমে এবং ওনারা করেন। সেটা পয়সার জন্য না, সেটা পারিশ্রমিকের বিনিময় না, ভালোবাসার খাতিরের জন্য। এবং সঙ্গে সঙ্গে এটা বলা উচিত আমার, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, মাঝে মাঝে সঙ্গীত ইতিহাস হয়ে তৈরি করে ফেলেন একটি গানের সংগ্রহে। গান বাজনাও করেন একটু অদ্ভুত করে, ভালোবাসার তারিখে কোর্ট থেকে ফিরেই সবাইকে বলে করে আয় আমরা গান গাইতে চলি। এই যে একটা প্রাণবন্ত ইচ্ছেকে নিয়ে আপনারা এগিয়ে চলেছেন, তার জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, কুর্নিশ তো জানিয়েছি, আর আজকে কিছুক্ষণ পরে সম্মান জানাবো। আমি ঠিক 5 মিনিট, কারণ তার বেশি বসানোর কারণ অধিকার আমাদের নেই, সবাই ব্যস্ত নিজ নিজ কাজে, তাই 5 মিনিট করে প্রত্যেকের কাছে শুনে নেবো একটু তাদের জানিয়ে। প্রথম তাই আমি বিশ্বরূপাধীন হাতের মাইকটা তুলে দিচ্ছি। ও আমি মাফ করবেন, আমি আপনাকে আমার প্রথম যে রেটটি ছেড়েছিল সেই রেটটিতে তুলতে পারিনি। হ্যাঁ, রেটে চলে এসছে, বেশি দূর না, ভিডিও হয়ে গেছে। তাই আমাদের শর্মিষ্ঠা পুরকায়স্থ ম্যাডাম নিয়ে এসছেন, তিনি অনেক দায়িত্ব নিয়েছেন। দায়িত্বটা বলবো কি, শিক্ষাই তো সব, শিক্ষারে সংস্কৃতি, শিক্ষারে সভ্যতা, সেই পরাকাষ্ঠার মধ্যে না থেকে সুশিক্ষা দেওয়ার যাদের ব্রত তাদেরই মধ্যে শিক্ষক দিবসও তাদেরকে আমরা জানিয়েছিলাম সম্মান। আর এবার তো পেয়েছি অন্যভাবে, কিভাবে উনি তৈরি করে যাচ্ছেন দিনের পর দিন। তাই আমরা আমাদের উপস্থিত বিশ্বরূপাদিকে শর্মিষ্ঠাদিকে আবারও আমাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটু দেরি হলেও উনি ঠিক সময় মতন এসছেন আমাদের মঞ্চে। আমরা শুনে নেব 5 মিনিট করে প্রত্যেকের কাছ থেকে বিরতি কথা। বিশ্বরূপাদি শুরু। শ্রাবন্তী কলা কেন্দ্র আর সরসুনা এথিক্যাল লাইফ ফাউন্ডেশন। শ্রাবন্তী কলা কেন্দ্র আর সরসুনা এথিক্যাল লাইফ ফাউন্ডেশন দুজনকেই আমার সমর্পিতার তরফ থেকে আসলে একটা এই ধরনের অনুষ্ঠান করার জন্য যে বিরাট কিছু স্টেজ লাগে বা বিরাট কিছু ব্যবস্থা লাগে সেটা না, এইগুলোর আন্তরিকতাটা, কেউ মাকে অসুস্থ মাকে ফেলে এসেছে, কেউ অনেক কাজ হয়তো তাদের ফেলে এসেছেন, আমরা যেমন এসেছি প্রচুর দূর, মানে ব্যারাকপুর থেকে। হ্যাঁ, এই আন্তরিকতাটাই যথেষ্ট। তার সঙ্গে তো তাপসবাবু রয়েছেন, এখন খরা হয়েছেন তাই জন্যে অসুবিধে, কিন্তু তাপসবাবুকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, ওর পরিবার, শ্রাবণী, ওর ছেলে, দীর্ঘদিন ধরে দেখছি যে এরা কতটা আন্তরিক এই ব্যাপারটাতে। আজকে তবে আমি আমাদের যে সামাজিক কাজ সেটা নিয়ে কিছু বলছি না, কারণ তাপসবাবু অনেকটা বলে দিয়েছেন। নানা বৃদ্ধাশ্রমের সঙ্গে আমরা যুক্ত এবং বহু এরকম মানে বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব আমরা নিয়েছি, যাদের পরিবারগুলো তাদের ছেড়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি সেই বাড়িগুলোতে গিয়ে বা সেই পাড়াগুলোতে গিয়ে তাদের বোঝাবার, তাদের বলবার যে ফেলে দিয়েছো ঠিক আছে, কিন্তু তাদের যে মাসে একটা দরকার লাগে, মাসিক যে একটা তাদের প্রয়োজন লাগে, সেটা অন্তত মেটাও। যারা মেটাচ্ছেন না তাদেরও ঠিক আছে, সেটা আমরা করে দিচ্ছি, যারা মেটাচ্ছেন তাদেরও ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কারণ বৃদ্ধাশ্রম মানেই কিন্তু বুকের মধ্যে একটা ভীষণ কষ্ট। এই নিয়ে তবে আজকে আমি যেটা দেবব্রতর কাছে শুনেছি যে ওরা বন্য প্রাণী নিয়ে খানিকটা কাজ করে, জল জঙ্গল নিয়ে খানিকটা কাজ করে। আমাদেরও একটা এই সংক্রান্ত মানে একটা সংস্থা আমাদের আছে ব্যারাকপুর, যাই হোক ব্যারাকপুরে সবুজ মঞ্চ বা বিজ্ঞান মঞ্চ। কিছুদিন আগেই ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো আপনারা কাগজে রিসেন্ট পড়েছেন। অনুপ ঘোষ সাপ ধরতেন, সাপ ধরা শেখ
অনুপ চন্দ্রবোড়ার কামড়ে মারা গেছে। আমরা যখন ওর সেই শেষ বলাটা শুনি, আমাদের এই অনিন্দিতা বলে একটি মেয়ে এসে বলছে, অনিন্দিতা আমাকে চন্দ্রবোড়ায় কামড়েছে, ওটা যেন কানের মধ্যে আমাদের বাজে, হ্যাঁ সব সময় মানে ওটা আমাদের এই করে যে অনুপ এই কথা বলছে। যাই হোক, ওরা সাপ নিয়ে কাজ করে, ওরা এইসব বন্য প্রাণী নিয়ে নানাবিধ কাজ করে, তাদের রেস্কিউ করে। ওদের অনেক বেশি সচেতন হওয়া দরকার এই ব্যাপারটায়। বেশি সাহস বোধহয় কোনোটাতেই ভালো না। আমরা রেস্কিউ করতেই পারি, সাপকে রেস্কিউ করতেই পারি বা অন্য কোনো বন্য প্রাণীকে করতেই পারি। তার জন্য কিন্তু আমাদের যথেষ্ট প্রয়োজনীয় যে আমাদের বাঁচানোর জন্য যেগুলো, সেগুলো আমাদের জানা দরকার বা সেইভাবে আমাদের কাজ করা দরকার। ওরা যদি চায়, আমরা এই বিষয়ে যে বিশেষজ্ঞ, আমরা তাদের ফোন নাম্বার বা ঠিকানা দিয়ে দেবো, ওরা যোগাযোগ করতে পারে। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো জিনিস, সত্যি একটা সাপকে মারবে কেন। অনুপের মৃত্যু কিন্তু ওইভাবেই হয়েছিল। ও গিয়েছিল মধ্যমগ্রামে চন্দ্রপুরা ধরতে, যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িটা কিন্তু চাইনি যে ও গিয়ে ওটা জঙ্গলে ছাড়ুক বা কোনো একে ওটা দিক, কোনো বন্য প্রাণী বিশেষজ্ঞের হাতে ওটা দিক। এই কথা কাটাকাটি করতে গিয়েই কিন্তু ওকে চন্দ্রপুরাটা কামড়িয়েছিল। একটু অন্যমনস্কতা, একটু সচেতনতার অভাবেই কিন্তু ওর মৃত্যু হয়েছে। কিন্তু যেটা সব থেকে বড় হয়েছে এই সময় কিন্তু যে আমাদের অ্যান্টিভেনাম যে ইঞ্জেকশনটা, ও কিন্তু সেই মুহূর্তে যে মধ্যমগ্রামের যে হসপিটাল সেখানেও পায়নি, ওকে যেতে হয়েছিল কল্যাণী। এই যাওয়ার পথেই কিন্তু ওর সেটা হয়। এটা আমি শুনলাম দেবব্রতর কাছে যে এরা এই অ্যান্টিভেনাম যাতে আমাদের এইসব গ্রাম্য যে স্বাস্থ্য যে জায়গাগুলো, যে স্বাস্থ্য সংক্রান্ত যে সেখানে যাতে এগুলো ঠিক মতো পাওয়া যায় বা দেওয়া হয় সরকার থেকে, এটা নিয়েও ওরা একটা করছে। এটা ভীষণ ভালো উদ্যোগ, কারণ সাধারণত শহরে তো এগুলো আসে না বা কামড়ায় না, খুব কম হয়তো দেখা যায়। কিন্তু গ্রামে তো এগুলো খুবই কি বলবো, এটা তো মানে রোজকারই একটা ব্যাপার। তাই জন্য ওরা যে এটা নিয়ে মানে করছে অ্যান্টিভেনাম ইঞ্জেকশনটা পাওয়ার জন্য বা সেটাকে ব্যবহার করার ঠিক মতো ওরা যে এই লড়াইটা করছে, এটার জন্য আমি সত্যি ওদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি চোখের সামনে অনেকের মারা যাওয়া দেখেছি। এটা আমি আমাদের কোনো কিছু বললাম না, আমাদের সংস্থার নাম সমর্পিতা। আমাদের দুজন সদস্য এখানে রয়েছে, তাদের মধ্যে আজকে নারী দিবস নিয়ে একজন একটা ছোট্ট কবিতা আবৃত্তি করবে, যদি একটু সময় দেয় ওরা। তাহলে এটা কিন্তু সবার শোনা উচিত, যারা আমরা নারীরা এখানে এসেছি প্রত্যেকের এটা শোনা উচিত, পুরুষদেরও শোনা উচিত। অতএব ওকে যদি একটু বলতে সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় একটু সবার ভালো লাগবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। মাইক্রোফোনটা দেখি তো। যেটা বলে মোটামুটি শেষ করলেন, উনি সমর্পিতার সম্বন্ধে কিছু সেরকম বললেন না, অনেক কথা সমর্পিতার সম্বন্ধে বলতে গেলে তো লিফলেটটা পড়ে বলবো না, কোথাও ডিসপ্লে হয়। কারণ শুধু পাউসি গ্রামে গিয়ে ওরা বসে থাকেন না, পুরো গ্রাম খুঁজে বেড়ানো। তাই হোক, দিদি যেখানে শেষ করেন আমি আবার সেখান থেকে শুরু করছি। দিদি অ্যান্টিভেনামের কথা বললেন, ঠিক সেই সময় একজন মানুষ এসে পৌঁছলেন। পূর্ব নির্ধারিত ছিল, সবকিছুই পূর্ব নির্ধারিত, ওটাই হট করে হয় না। যেমন আমার ডান দিকে ম্যাডাম বসে আছেন, সেটাও আমি ঠিক করে রেখেছিলাম এবং ভগবানও ঠিক করেছিলেন উনি আমার ডান দিকে বসবে। ঠিক তেমনি বিশ্ববাদী যখনই শেষ করলেন, তখনই ওই অ্যান্টিভেনাম নিয়ে যিনি রিসার্চ করছেন এই মানুষটি আমাদের কাছে এসেছে। তাই তার সাথে আমরা পরিচয় দিই। সোনিয়া মন্ডল, একটু বসুন। একটু আপনার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেই সময় আপনি ঢুকেছেন। ধন্যবাদ। আর দিদি, আপনি যে কবিতাটা বলবেন সমর্পিতার পক্ষ থেকে, একটু আসুন। আমি প্রত্যেককে বলছি 2-3টে কথা একটু করে বলুন, কারণ প্রত্যেকে যাওয়ার একটা চাপ আমায় দেখাচ্ছে, ঘর থেকে লাল নীল লাইট দেখাচ্ছে, আমি ভয় পাচ্ছি, কারণ আমারও শরীরের অবস্থা খুব একটা ভালো না, আমি দাঁড়িয়ে এতক্ষণ বলতে পারছিও না। তো আমি চেষ্টা করছি একটু ইন্ট্রোডিউস হয়ে যাক সকলের সাথে। আসুন না, আপনি সামনে আসুন। এটা মঞ্চ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়কে, কারণ এমন একটা সুন্দর আন্তরিক
মানে এত সুন্দর যে একটা জায়গায় আমাদের বিষ্ণুবাড়ি নিয়ে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কথা যে অনেক পুরোনো দিনে ভারতবর্ষের প্রাচীন দেশ, তো তখন কিন্তু মহিলারা পুরুষদের সঙ্গে বসে ব্রহ্মজ্ঞান শিক্ষা করতেন, তারা ব্রহ্মবাদিনী হতেন, শ্লোক লিখতেন, কিন্তু কোথায় হারিয়ে গেল সেই একটা সময়, অন্ধকার হয়ে গেল সময়টা। তারপরে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ তারা আমাদের আবার হাত ধরে তুলে গান করেছেন, এবং তার ফল আমি দেখতে পাচ্ছি এখানে। এই মানুষটা আমি এত ক্ষুদ্র যে এখানটা এসে এনাদের সামনে দাঁড়াতে পারছি, আমার এটাই ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যে এখন একটা কথা আছে না যে পুরুষরা এগিয়ে দেন না বা এটা, কিন্তু এখানটা এসে সেটা মনে হচ্ছে না। মানে পুরুষেরা সমানভাবে যে নারীদের সম্মান জানাচ্ছেন, সেটা খুব ভালো লাগছে। কিন্তু একটু তো শতকরা হিসেবে একটু কম, তো সেই হিসেবে বিশ্বরূপা দেবী সংগৃহীত একটি কবিতা, সেটা আমি পড়ছি। তুমি সেই পুরুষ। তুমি আমাকে শোনালে এলিয়েট, সুকান্ত, গুন্টার গ্রাস, জানালে আইনস্টাইন, স্টিফেন হকিং, জগদীশ বাবুর কালজয়ী কীর্তির কথা। বিল গেটসের হাত ধরে ধরে ঘুরিয়ে আনলে সমস্ত পৃথিবী। আর আমি স্বপ্ন দেখতে শিখলাম। আমি স্বপ্ন দেখতে শিখলাম চার দেয়ালের গণ্ডির থেকে বেরিয়ে। চাইলাম নীল দিগন্তে হারিয়ে যায়। কিছুটা আকাশ, মাটি আর সূর্যরশ্মিতে প্রতিষ্ঠা করে আমার সহজাত অধিকার। আমাদের দিনখানা ঘরের সংসারে হলো কিছু সংযোজন, পরিবর্তন। লক্ষ্মীর পাঁচালীর পাশাপাশি জায়গা করে নিল তসলিমার নির্বাচিত কলম। মার্কস, বিবেকানন্দ, জাক দেরিদা, অগ্নি, পোখরান, ইসরায়েল গোপন অনুপ্রবেশ ঘটালো আমার সাদা মাটা জীবন শৈলীতে। প্রতিদিন নিজেকে নতুন করে চেনার, নতুন করে আকার দেওয়ার এক অদ্ভুত খেলায় মেতে উঠলাম আমি ছুটিয়ে দিলাম আমার দুরন্ত ঘোড়া। জন্মা মরুভূমি তৃষ্ণান্ত কালাহারি ছাড়িয়ে, পক্ষপাত দুষ্ট বিধি নিষেধ, বেখাপ্পা নিয়ম কানুন মারিয়ে ছুটে চললাম দূরে, আমারও দূরে। অনেক বিপত্তির বেড়া দিয়ে, অজ্ঞাত শোষণ বঞ্চনায় অসংখ্য রাত্রি কাটিয়ে ছুটে চললাম শতাব্দীর পর শতাব্দী। আমার তৃষ্ণা মেটাতে চাই চেরাপুঞ্জির কখনো শেষ না হবে। আমার ঘোড়া ছুটে চলল, লাগাম আমার হাতে। কিভাবে হবে গতি নিয়ন্ত্রণ, কোথায় হবে দিক পরিবর্তন, সেটা জানো, সে দায়িত্ব আমার। তবু তুমি ভরসা পেলে না, উৎকণ্ঠিত তুমি রুখে দাঁড়ালে। তুমি আমাকে স্বপ্ন দেখাতে শেখালে, মানুষের মতো বেঁচে থাকবার মন্ত্র জানালে। আজ সেই তুমি একবিংশ শতকের পাদদেশে দাঁড়িয়েও আমার চারপাশে এঁকে দিলে লক্ষণ লেখা। মেয়েদের না কিন্তু ধন্যবাদ। আমরা সমর্পিতের সদস্যের হাতে মাইক সমর্পণ করে ভালোই ছিলাম, শুনছিলাম, কিন্তু সময় এত অল্প। আমাকে বারবার করে সেই নির্দেশ দিচ্ছে নানানভাবে যারা এসছেন সঙ্গে অতিথি, তারা বলছেন। তা আমি এবার দেবুদা একটু আসবেন। আমরা সবাই চলে গেলে তো আর অনুষ্ঠানটা করতে পারবো না। আমি চাইছি যে যখন আমরা সম্বর্ধনা জানাচ্ছি, তখন আমাদের খোলা মনের ইন্টারভিউ নেই, তার কাছে দু চার কথা নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে প্রচেষ্টা যাক। আমরা এবার শুরু করি, আমার ডান দিক থেকেই শুরু করি। আমরা সম্বর্ধনায় চলে আসছি, কারণ দু একজনের কথা শুনতে গেলে একটু সময় লাগছে, একটু দেরি হয়ে যাবে, সবাইকে ফিরতে হবে। তাই আস্তে আস্তে করে আমার ডান দিক থেকে যাওয়া হোক। তার মধ্যে থেকে আমরা যেটুকু পারবো, আমরা খোলা মনের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেল থেকে আমরা নিয়ে নেবো তার বক্তব্যটা। একজনই, হ্যাঁ।
আচ্ছা আমি তাহলে যে এক রিকোয়েস্ট করে নিতে পারি তো, বুঝতে পারছেন আমি তো মানে হাতের মুখে রয়েছি, আমাকে সব দিক থেকে দেখতে হচ্ছে, একটু করে বলুন নিজের সম্বন্ধে একটু করে বলুন। প্রথমে আসি একজন আইনজীবী মানুষের কাছ থেকে কিভাবে উনি জীবনটা যাপন করছেন। নমস্কার, সকল বড়দের সবাইকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে দুপুরবেলা আমাকে মানে আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন আসে, দাদার ফোন করেছিলেন এখানে আসার জন্য। তো আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, এই সব মঞ্চে উপস্থিত থাকার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। খুবই মানে নিজেকে খুব লাগছে, আমি এমন কিছু নিজেকে তৈরি করিনি যে এই মঞ্চে উপস্থিত থাকবো বা উপস্থিত হতে পারবো। ঠিক তেমনি আবার উল্টো দিকে আবার আনন্দও লাগছিল যে দাদারা এরকম একটা মঞ্চে আমাকে উপস্থিত করেছেন এবং সম্মান দিচ্ছেন, সেই জন্য দাদাদের অশেষ ধন্যবাদ। তো আজকে আমাদের নারী দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি। তো নারী দিবস তো শুধু একটা দিন নয়, আমাদের সারা জীবনটাই আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয় এবং সংগ্রাম করি আমরা এখানে নিজেদের অস্তিত্বকে বজায় রেখেছি। যেমন মা হিসেবে, মেয়ে হিসেবে, সমস্ত দিক থেকে যে যে প্রফেশনে রয়েছি, যে যে কাজ করি, সব দিক থেকেই আমাদের সংগ্রাম করে যেতে হয়। তো শুধু যারা সম্মানিত মানে যারা বাইরের জগতে কাজ করছে তাদেরকে শুধু সম্মান দিচ্ছে তাও তো নয়, আমাদের বাড়িতেও যারা মানে যারা ঘরের মধ্যেই রয়েছে, যারা হাউস ওয়াইফ, তারাও কিন্তু কম কিছু সম্মান পাওয়ার যোগ্য তাদের মধ্যেও আছে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আপনাদের নাচের স্কুলটার নাম কি? শ্রাবন্তী কলা কেন্দ্র। বাচ্চারা যে এত সুন্দর পারফর্ম করলো, ছোট ছোট বাচ্চারা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। দাদা আপনারা যে গানটাও বললেন খুব ভালো লেগেছে। আর কি বলবো, খুব মানে এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, খুব ভালো লেগেছে। আগামী দিনে আশা করছি আবার ডাকবেন, আবার আসবো। ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আমার এত ভালো লাগার গল্প বললেন, আপনাকে আসতেই হবে। আপনি ভালো থাকবেন, আসি একটি কথা। প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজককে। আজকে নারী দিবসে যে দিনটা পালন করা হচ্ছে, আমি তথাকথিত সেই নারীর মধ্যে পড়ি না, আমরা রূপান্তরিত নারী। আমাদের অনেকটা মনে হয় আমাদেরকেই লড়ে মানুষ সভ্যতার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। 2014 সালে আমি পিটিশনার ছিলাম এবং 2014-তে সুপ্রিম কোর্ট আমাদের স্বীকৃতি দেয় এবং তথাকথিতভাবে এখন পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সজেন্ডার বোর্ড এবং ন্যাশনাল ট্রান্সজেন্ডার বোর্ডের আমি মেম্বার। আমাদের মতন মানুষদের মানে হয়ে ওঠা নারী, পুরুষ থেকে নারীতে বা নারী থেকে পুরুষে যারা তাদের লড়াই দিয়ে, তাদের জীবন চর্চা দিয়ে, যাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়, মেন্টাল শক দেওয়া হতো, মেন্টাল পেশেন্ট বলা হতো, সেসব মানুষ এখন স্বীকৃতি পেয়েছে এবং এই মানুষদের অধিকার নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার নিজেরও সংগঠন আছে। ভালো লাগছে আজকে আয়োজকদের যে আমাদের মতন নারীদেরকেও ভাবছেন বা সমাজ এখনো ভাবছে এবং এই হয়ে ওঠা নারীদের দুঃখ বেদনার কথা থেকেও আমি আরো বেশি বলবো যে তাদের আরো বেশি এগিয়ে যেতে হবে লড়াই করে নারীদের সাথে হাতে হাত রেখে। এবং আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু ডাক্তার ম্যাডামের কাছে আসি। অনেক ফোন এসছে, উনি আমাকে বলেছিলেন আমি জীবন থাকতে পারবো না, একটু ওনার কাছে শুনে নিই। নমস্কার সবাইকে। আমি মানে এখানে এরকম অনুষ্ঠানে সত্যি কথা বলতে এর আগে আমি কখনো আসিনি, প্রথমবার। যারা আমাকে ভেবেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি পেশায় দন্ত চিকিৎসক, আমার পথ চলা যা শুরুই হয়েছে বলা যায়, মানে আমি 3 বছর ধরে প্র্যাকটিস করছি। আর এই বেহালাতে আমি বলতে গেলে আমি নতুন, কিন্তু জায়গাটাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আরও ভালো কিছু মানে এখনো ভালো কাজের সাথে যুক্ত হতে চাই। আর আমি মানে এইভাবে বলতে খুব একটা অভ্যস্ত নই, মানে আমি স্টেজে টুকটাক গান করেছি কিন্তু কখনো বলিনি, তো আমার ভুল হলে ক্ষমা করে দেবেন।
আর সবার সাথে আলাপ হয়ে সবাইকে দেখলে খুব ভালো লাগলো। আর এরকম অনুষ্ঠানে যেন আবার আসতে পারি সেই কামনা রাখছি। ধন্যবাদ। কারণ এই ধরনের মঞ্চ আমরা কয়েক বছর আগে স্টার জলসা আমাদের দায়িত্ব দিয়েছিল, আমি এবং আমার সহযোগী শ্রাবণীরা। প্রায় 3 বছর ধরে আমরা এই ধরনের করেছিলাম, যে প্রচুর অন্য ক্ষেত্রে সমস্ত মানে একটা প্ল্যাটফর্ম দিয়েছিলাম, যে প্ল্যাটফর্মটা ছিল অ্যামেচার প্ল্যাটফর্ম, কিন্তু তার মধ্যে একটা প্রফেশনালিজম ছিল। সেটা নিয়ে আমরা বহুদিন কাজ করেছি। তার আগে তো আমি আজ 20 বছর সাংবাদিকতা করছি, তখন আমি আলফা টিভিতে ছিলাম, আলফা টিভি নিয়ে কাজ করেছি, এবং 24 ছিলাম, তখন এইভাবে নারীদের নিয়ে কাজ করেছি। তখন ওদের বলতে দেওয়া একটা সেগমেন্টে আমি সবাইকে নিয়ে কাজ করেছি। আর আমার সবচেয়ে ভালো লাগছে দিদি নাম্বার 1 যারা দর্শক দেখেন, আমাদের দিদি নাম্বার 1 কিন্তু তার চেয়ে কোনো অংশে কম না। কারণ প্রতিটা সেগমেন্টে আমরা মানুষকে হাজির করেছি, কোনো বৌদি আর কোনো সুপারিশ আমরা মানিনি। ঠিক সেইভাবেই আমরা আমাদের আরেক হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, কিভাবে উনি সামলাচ্ছেন তার পরিবার এবং তার জীবন এবং যাপনের বর্ণনা। নমস্কার। তাপস বাবু, আমি ওনাকে তাপস বাবু বলেই সম্বোধন করছি, উনি আমার পরিচয় দিয়ে দিয়েছেন। সুতরাং আর আমার দিকটা আমি নাইবা বাজালাম। এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি। আমার হাজবেন্ড একজন স্ত্রী বিশেষজ্ঞ, তাই যে সংস্থা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, ওনাদের এই সুন্দর প্রয়াসকে আমি কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই, না জানিয়ে পাচ্ছি। ওনাদের এই যে সেবা মনোবৃত্তি, তার সাথে আমি বোধহয় পুরোপুরি ম্যাচ করে গেছি। তাই আমি আমার হাজবেন্ডকে আদর করে বলি ফাদার টেরেসা। কিন্তু এখানে এসে আরেকজন ফাদার টেরেসার আমি অনুসন্ধান পেলাম। আমি সত্যিই ধন্য। আজ আমি ব্যতিক্রমী কিছু ক্যারেক্টার দেখতে পেয়ে খুশি হলাম। আমি এতদিন যে অভিযোগের আঙুল তুলতাম তার দিকে, সেই অভিযোগের আঙুল বোধহয় আর তুলতে পারবো না। আমি তার সহধর্মিণী হিসেবে গর্ববোধ করি। আর এই যে সেবা করা, অনুপ্রেরণা, সেটা কিন্তু একজন পুরুষই দিয়েছে। পুরুষকে দায়ী করবেন না। আমরা নারীদেরকে একত্রিত হতে হবে। আমরা নারীরা অনেক সময় ভুল বুঝি, ওকে বোধহয় একটু এগিয়ে দিলে আমি পিছিয়ে যাব না। আমরা নিজ নিজ গুণে, নিজ নিজ ক্ষেত্রে যে যার মতো এগিয়ে যাব, বরং তাকে এগিয়ে দিয়ে আমরা নিজেদেরকে একটু হলেও সমাজকে একটু এগিয়ে দিতে পারবো। আমি আজকে এখানে সংবর্ধনা নেব, কিন্তু এই সংবর্ধনার যে সম্মান, সেটাকে বজায় রাখার দায়িত্ব তো বেড়ে গেল। আপনারা সকলে মিলে ছোট বড় আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যেন এই দায়িত্ব আমি আমৃত্যু কাল পর্যন্ত করে নিয়ে যেতে পারি। এই বলে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আবার যেন এই রকম সুন্দর পরিবেশে আসতে পারি, এবং এই যে অপরিচিত আমার অজানা অচেনা বাড়ি এত কাছে, এইরকম ফাদার টেরেসা, এইরকম স্বামী হিসেবে যেন অনেকেই পান, তারা কিন্তু আর অভিযোগের আঙুল তুলবে না। কিন্তু তার সাথে এই যে পুরুষেরা আমাদের সম্মানিত করছে, তাদেরকে জানাই অজস্র অসংখ্য শ্রদ্ধা, নমস্কার। আজকে রয়ের সংখ্যাটা বেশি, তো সারদা মায়ের কথা তো বলা উচিত, কারণ যখন নারী দিবস পালন করছি মা বলতেন না যে রয় সে সব, সেই মনে হয় নারী। যে ঠাকুর আমাদের 3 জন রকে আমাদের এখানে আছেন, রুনা আছেন, রুমা আছেন, রূপা আছেন। আর রুমার কথা তো শুনলেন, উনি মাঝে মাঝে গানও গান। কিছুদিন আগে আমি একটা লেখা বার করেছিলাম, উনি ওনার শ্বশুরমশাইয়ের বিদায় সম্ভাষণে একটা সুন্দর গান গেয়েছিলেন। ওনার শ্বশুরমশাই এখানকার একজন বড় স্কুলের প্রধান শিক্ষক। যাই হোক, আমরা রুমা রূপা রুমা যেভাবে চলছি চলুন। আমরা আলপনাকে পেয়েছি, আলপনার দু একটি কথা না শুনলে আমাদের এই মঞ্চটা কেমন হয়। আপনি কেমন ভাবে আপনি নিজেকে পরিচালন করেন, মানে নিজেকে মানে আপনার সঙ্গে যারা যুক্ত হয়েছে, যাদেরকে আপনি দুধ গরম করে না দিলে খাবে না, যাদেরকে ভাত ফুটিয়ে না দিলে তাদের খাওয়া হবে না। দুটো কথা আলপনাদের কাছে মন্তব্য। নমস্কার।
বড়দের সকল করে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানে আমি আপনাদের থেকে নিজেকে পরিচালনা করছি এবং আমার সংসারের সকলকে আমি চেষ্টা করি নিজের মতো করে তৈরি করে তাদের হচ্ছে তাদের অসুবিধা চেষ্টা করে দেখার মতো হচ্ছে, যাতে দেখা যায় তাদের চেষ্টা করি। আমার স্বামীকে আমি আমার স্বামীকে খুবই গর্বিত যে আমার মতো একটা এরকম নিয়ে আমার শাশুড়ি যে আমাকে মেনে নিচ্ছে সেদিক থেকে অত্যন্ত গর্বিত। আর যেটা আমার ভুল ত্রুটি মনে হয় সেটা আমার শাশুড়িকে জিজ্ঞেস করে নিয়ে ওনারা আমাকে দেখিয়ে দেন, সাহায্য করেন। আর আমার ছোটো থেকে আমার বন্ধুরা আমাকে খুব ভালো গাইড করেছে যে আমি তো তাদের একটা নয়, সেটা আমার কখনো রেকর্ডিং হচ্ছে কিন্তু রেকর্ডিং হচ্ছে হ্যাঁ আর কি বলবো, আমার সেরকম কিছু বলার মতো আসছে না। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলবো। হ্যাঁ, আমি বারবার করে একে পাঠাচ্ছি ওখানে। আর শর্মিষ্ঠাদি একটু কিছু কথা বলুন, গ্রুপ মাইকটা হবে, আবার আমরা শিক্ষা একটু যাই। সূচনা এথিক্যাল সোসাইটি সাবর্তী কলা কেন্দ্র এবং এখানে উপস্থিত সবাই যারা আছেন, আমার নিজের দিক থেকে আপনাদের কাছে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমি আমাকে দেবব্রত বাবু বা দেবব্রত দা ফোন করে বলছে যদি একদিন আসতে হবে একটু, আপনাকে কিন্তু আসতে হবে। আমি খুবই লজ্জিত যে ওনাদের অনেক অনুষ্ঠান হয়, আমার খুব আসার ইচ্ছা হয় কিন্তু আমি আসতে পারি না। এখন এই ধরনের প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু সেটাকে পার হয়ে যাওয়ার দায়িত্বটাও আমার, আমি পারি না। সেই জন্য প্রথমে আমি খুব লজ্জিত, আমি তার জন্য সবার কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি তারপরে হঠাৎ দেবব্রতবাবুকে আমাদের সবারই গ্রুপ সেখানে যখন খুললাম, এরকম দেখলাম যে নারী দিবস উপলক্ষে নারী সম্মাননা। তো বিষয়টা আমাকে হতচকিত করলো, কারণ আমি অত্যন্ত সাধারণ, খুব সাধারণ এবং খুব সমাজের জন্য কিছু করতেও পারি না। রোজকার জীবনযাত্রা যেটুকু সেটুকুই করি। তার মধ্যেই একটা অঙ্গ হচ্ছে আমার স্কুলে পড়ানো। আমার স্কুলের নাম মহাশাল হাই স্কুল। স্কুলটি ডায়মন্ড হারবার থেকে 14 কিলোমিটার আগে এবং খুবই সাধারণ মানের ছাত্রছাত্রীদের নিয়ে, কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণ আপন করে নেয় সবাইকে। অন্যান্য স্কুলের যে সমস্যা আছে আমার স্কুলেও আছে, সেইগুলো নিয়ে নাইবা আলোচনা করলাম। কিন্তু এখানে আমি নিজে আসতে পেরে খুব ধন্য। আর এখানে সবাই যে আছেন, নারী দিবস হিসাবে এখানে আমাদের সম্মাননা জানানো হচ্ছে, তো সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই শোষণা এথিক্যাল সোসাইটির যা কাজ প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত থাকতে পারলে নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি হব। আর এখানে যারা আছেন মঞ্চে, এত বিভিন্ন দিকের সমাজের বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত মানুষরা, তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং তাদের সঙ্গে আজকে এই জায়গায় দেখা হয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে। আর আমি যদি ভবিষ্যতে কোনো কাজ করতে পারি সেভাবে, সেই হিসাবে সম্মাননাটা পেলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। কারণ আমি বোধহয় সেরকম কিছু করি না যে এখানে সবার সঙ্গে একই মঞ্চটাকে আর কি শেয়ার করে নিতে পারি। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আগামী দিনেও যদি অন্যরকমভাবে মঞ্চে বসে থাকার জন্য, কাজ করার জন্য আসতে পারি, তাহলে আমার আরো ভালো লাগবে। ধন্যবাদ। ম্যাডাম বললেন, আমি একটুখানি বলি আর কি। উনি যে স্কুলে আছেন মশা হাই স্কুল, স্কুলটি শতাব্দী প্রাচীন স্কুল। এবং ম্যাডাম যেটা বললেন না যে প্রায় কিছুই করি না, ওরা সব থেকে ভয়ঙ্কর একটি কাজ করেন। নাম্বার অফ স্টুডেন্ট প্রচুর, তাদেরকে কন্ট্রোল করে, কারণ আমরা নিজেরা গেছি ওনার স্কুলে, মানে সেই ছাত্রছাত্রীদেরকে একটা জায়গায় এনে বসানো, তাদেরকে দিয়ে ক্লাস করানো। আমরা যেদিন গেছিলাম মনে আছে, সেই দুটি ছাত্রের মানে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি, মানে ছাত্র মারামারি, সেটা রং পেলে আর মোড়ক পেলে কি হতে পারে আর পারে না। এবং সেই জায়গাগুলোকে অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা মেনটেন করা,
বোধহয় অন্য কোনো স্কুল হলে অবরোধ হয়ে যেত। আমি বাকিটুকু আর বলছি না, ঠিক আছে।